আমার বাবা আমার মায়ের কখনো বাচ্চা হবে না জেনেও বিয়ে করেছিল, তবুও আমার মাকে ঠকিয়েছিল। আমার মায়ের যখন বয়স 15 বছর ছিল তখন সে তার খালা বাড়ি বেড়াতে গিয়েছিল। তখন আমার বাবা আমার মাকে দেখে পছন্দ করেছিল। আমার আম্মুর খালা আমার ফুফুর শাশুড়ি ছিল। আম্মু যে কদিন খালা বাড়ি ছিল সে কয়দিন আব্বুর ফুফুর বাসায় ছিল। কিছুদিন থেকে আম্মু বাড়ি চলে আসে। এরপর আবার বাবা আমার মায়ের সাথে কথা বলার জন্য উঠে পড়ে লাগে। অনেক চেষ্টার পর আমার ছোট মামার মাধ্যমে আমার স্কুলের ঠিকানা জোগাড় করে তারপর আম্মুর সাথে কথা বলে আম্মুকে প্রপোজ করে। কিন্তু আমার আম্মু রাজি হয় না, কারণ আমার আম্মু কখনো মা হতে পারবে না। এই জন্য খুব ছোটোবেলায় আম্মুর একটা অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য আম্মু মা হওয়ার শক্তি নষ্ট হয়ে যায়। আম্মুর যখন অ্যাক্সিডেন্ট হয় তখন বয়স ছিল 7 বছর। তারপর থেকে আম্মু আস্তে আস্তে খুব কঠিন মানুষে পরিণত হয়। আমার বাবাকে টানা 3 বছর ঘুরেছিল, কিন্তু কোনো কাজ হয় নাই। বাবা খুব জেদি ছিল। অনেক চেষ্টার পরে যখন আব্বু আম্মুকে ছাড়ছিল না, তখন বাসায় জানাই কথাটা। আমার নানা মানুষটা খুবই সহজ সরল ছিল। আমার মায়েরা ছিল 5 ভাই বোন, 2 মামা বড়, তারপর আম্মু, তারপর খালা আম্মু, তারপর ছোট মামা। আমার বাবাও বাসায় জানায়। বিষয়টা জানার পর আমার দাদা আমার নানার সাথে কথা বলে অতঃপর বিয়ের দিন তারিখ ঠিক করে। আম্মুর বাচ্চা হবে না এতে তাদের কিছু যায় আসে না। ছেলে সুখী হলেই তাদের শান্তি। ছেলে যখন এই মেয়েকে তার চায় তখন এই মেয়েকেই তারা তাদের বাড়ি বউ করে নিয়ে যায়। বিয়ের পর 2 বছর ঠিকই ছিল, কিন্তু আস্তে আস্তে আমার আব্বুরও বাবা হওয়ার শখ জাগে। আম্মু বুঝতে পারত কিন্তু কিছু বলতো না। আম্মুর বয়স তখন 20 বছর আর আমার খালার বয়স 18 বছর। আব্বু আম্মু বিয়ের পর ঢাকায় চলে আসে, কারণ আব্বু চাকরি হয়েছিল ঢাকায়, সেজন্য। আব্বু একবার বাসায় যায়, তারপর সেখানে 2 পরিবারের অনুমতি নিয়ে নিজের ইচ্ছায় আবার আম্মুর চাচাতো বোনকে বিয়ে করে। তারপর 2 বছরের মাথায় বাচ্চা হয়। আম্মু এ বিয়ে কিছুই জানতো না। এভাবে কেটে যায় আব্বুর বিয়ের 15 বছর। 13 বছর ধরে ঠকিয়ে আসছে আম্মুকে তার বাবা মা বোন, প্রিয় মানুষটাও। হুট করে একদিন আম্মু সবটা জেনে যায়। আব্বুকে জিজ্ঞাসা করলে সেও সবটা স্বীকার করে এবং বলে 2 বোন যাতে মিলেমিশে থাকে। যেহেতু তার ফ্যামিলির লোক সবটাই জানতো, তাই তারাও বলে মেনে নিতে, কিন্তু আম্মু মেনে নিতে পারেনি। সেদিন সব পিছু টান ফেলে চলে গেছিল আম্মু। আম্মু চলে আসার 15 দিনের মাথায় আম্মু জানতে পারে আমি আসছি তার গর্ভে। তারপর থেকে আম্মু আরও চেঞ্জ হয়ে যায়। আমি হওয়ার পর থেকে আম্মু বাহিরে সবাইকে দেখায় সে অনেক শক্ত মনের মানুষ, কিন্তু আমার কাছে সে নিজেকে মোমের মতো প্রকাশ করে। আমাকে কোনো আঘাত করেন, কথা বলে না। আমি ছাড়া আমার আম্মুর আর কেউ নেই, আর আমার আম্মুর ছাড়া আমার কেউ নেই। এতটুকু বলে থামে শিখা। তার সামনে বসে আছে নতুন বান্ধবীরা রিয়ানা, তাহিয়া আর মীরা। আজ তার ভার্সিটি জীবনের 5ম দিন। সে একটু লেট করে ভর্তি হওয়ায় তোর খুব বেশি বান্ধবী হয় নাই, মাত্র 4জন বান্ধবী হয়েছে। শিখার বান্ধবীরা তার বাবার কথা জিজ্ঞেস করায় শিখা তার মায়ের সাথে হওয়ার সকল ঘটনা বলে মন খারাপ করে বসে থাকে। সব শুনে তাহিয়া বলে কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। আমি কষ্ট পাই না মীরা, কষ্ট না পেলেই ভালো। সবাই গল্প করতে করতে ক্যান্টিনে গেল। তারপর সেখান থেকে কোল্ড কফি অর্ডার দিল। তারপর 4জন মিলে
আড্ডা দিতে লাগলো। এরই মধ্যে ক্লাসের ঘন্টা পড়ে গেল। সবাই ক্লাসে চলে গেল। ইংলিশ ক্লাস হবে এখন। শিখার ইংলিশ ক্লাস করতে একটুও ভালো লাগে না, তার ওপর ইংলিশ ক্লাসকে দেয় তাকে তো একদম সহ্য করতে পারে না শিখা। প্রফেসর আগুন চৌধুরী ইংলিশ ক্লাস নেয়। শিখার প্রফেসর আগুন চৌধুরীকে একটুও পছন্দ না, কারণ তিনি খুব রাগী, বদমেজাজি, একঘেয়ে টাইপের জন্য তাকে একটুও পছন্দ করে না। প্রফেসর আগুন চৌধুরী ক্লাসরুমে ঢুকতেই সবাই তাকে দাঁড়িয়ে সালাম দেয়। প্রফেসর আগুন চৌধুরী সালামের উত্তর দিয়ে নিজের মতন লেকচার দিতে ব্যস্ত হয়ে যায়। শিখা এমনিতেই ইংলিশে কাঁচা, তার ওপর এমনভাবে লেকচার দেওয়ায় শুধু এদিক ওদিক তাকাচ্ছে। প্রফেসর আগুন চৌধুরী লেকচার দেওয়ার ফাঁকে স্টুডেন্টদের দিকে তাকাতে দেখতে পায় সেকেন্ড বেঞ্চের মধ্যেখানে বসে থাকা মেয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এই যে মিস হিজাবি, ক্লাস এদিকে হচ্ছে, ওইদিকে না। হুট করে এমন সম্বোধনে শিখা কিছুটা হকচকিয়ে যায়, কারণ সে ছাড়া কেউই ক্লাসে হিজাব পরে আসেনি। প্রফেসর আগুন চৌধুরীর দিকে তাকাতেই বুকের ভেতর ধক করে ওঠে। তারপর কোনো রকম নিজেকে সামলিয়ে মাথা নিচু করে বসে থাকে। এই যে মিস হিজাবি, উঠে দাঁড়াও। হিজাবি বলতে যে শিখাকে বোঝাচ্ছে, এটা শিখা বেশ ভালোভাবে বুঝতে পেরেছে। তারপর উঠে দাঁড়াতেই প্রফেসর আগুন চৌধুরী আবার বলে উঠলেন, এতক্ষণ কি কি বুঝিয়েছে সেগুলো কি বুঝেছো? জি জি না না স্যার। বেঞ্চের ওপর এক এক কান ধরে পুরো ক্লাস শেষ করবা। শিখা কিছু বলতে গেলেই প্রফেসর আগুন চৌধুরীর আগে চোখে দিকে তাকিয়ে আর কিছু বলার সাহস পায় না। অতঃপর বেঞ্চের ওপর দাঁড়িয়েই পুরো ক্লাস শেষ করে। এমনিতেই শিখার প্রফেসর এবং চৌধুরীকে পছন্দ না, তার উপর আজকে এতগুলো মানুষের সামনে অপমান করাই আরও পছন্দ হয়ে গেল। প্রফেসর আগুন চৌধুরী ক্লাসের পর রুমে ঢুকলেন। প্রফেসর আজাদ ম্যাথ ক্লাস নেওয়ার জন্য। এই প্রফেসরকে একটু ভালো লাগে তার, কারণ ম্যাথ সাবজেক্ট তার পছন্দের। একে একে সবটা ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বের হতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই সামনে থাকা ব্যক্তিকে তাকে আগলে নেয়। ইউ স্টুপিড গার্ল, চোখে দেখতে পারো না? চোখ কোথায় নিয়ে হাঁটো? সরি স্যার, আসলে আমি কি আসলে করছো? পথ স্যার, ইডিয়েট, তোমার সাথে কথা বলার কোনো মুড নাই আমার। কথাটা বলেই পাশ কাটিয়ে চলে গেল প্রফেসর আগুন চৌধুরী। শিখাও চলে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে দেখলো তার মা রান্না করছে আর তার মায়ের পাশে বসে আছে লিও। লিও তার একমাত্র বিড়াল সানা। তাকে শিখা আর শিখার মা খুব ভালোবাসে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে মায়ের পাশে যেতেই তার মা তাকে জিজ্ঞেস করলো, মন ভালো না নাকি? ভালো না আম্মু, একটুও ভালো হয়নি। কেন, কি হয়েছে? আসলে আমাদের যে স্যার ইংলিশ ক্লাস নেয় সে খুব রাগী। আজ একটুকুনি নজর ঘুরিয়ে ছিলাম বলে পুরো ক্লাস আমাকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে রেখেছে। তুমি তো জানো আম্মু আমি ইংলিশে কত কাঁচা। আমি একটু বুঝিনি, তারপর আবার যাওয়ার আগে বলে গেছে কালকে যে যে পারবে না তাদেরকে অনেক কঠিন শাস্তি দেবে। আগে চিন্তা করো না, বুঝিয়ে দেব। এখন চলো খাবার খাবে বলে তাকে নিয়ে গেল খাবার খাওয়াতে। অতঃপর খাওয়ার দাওয়া শেষ করে বললেন রেস্ট নিতে। শিখা বাড়িতে কখনো নিজের হাতে খাবার খায় না, তার মা তাকে সবসময় খাইয়ে দেয়। পুরো বিকেল ছাদের ওপর কাটিয়ে সন্ধ্যায় রুমে আসে, তারপর বই পড়তে শুরু করে। পড়তে পড়তে অনেক রাত হয়ে যায়। তারপর রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। সকালের মিষ্টি রোদে ঘুম ভেঙে শিখার। ঘুম থেকে ফ্রেশ হয়ে মায়ের রুমে যায়। শিখার মা রেখা বেগম নামাজ পড়ে জানালার ধারে দাঁড়িয়ে আছে। কী ছিল আর কি হয়ে গেল যার জন্য তার সংসার ত্যাগ করতে হলো? সেই আবার তার জীবনে নতুন করে বাঁচার আশার আলো নিয়ে আসলো। সে এলোই যখন, তাহলে আর একটু আগে আসলে কি হতো? ছোট্টবেলায় তার সাথে একটা দুর্ঘটনা হয় যার জন্য মা হওয়ার শক্তি হারিয়ে ফেলে। তারপর থেকে সে সবার মাঝ থেকে সরে যায়।
আস্তে আস্তে সে কঠিন মনের অধিকারী হয়, যে কোনো পরিস্থিতির তাকে ভাঙতে পারে না। শিখার বাবার সাথে বিচ্ছেদেও সে ভেঙে পড়েনি। শিখার বাবার কাছ থেকে চলে আসার কয়েকদিন পর জানতে পারে সে প্রেগনেন্ট। সে খুব শোকড হয়ে কিন্তু নতুন একটা অনুভূতির সাথে পরিচয় হয়। সে অনুভূতির না প্রথম মা হওয়া, নিজের অনিশ্চিত ভবিষ্যৎ। তবুও সে অনেক খুশি হয়। কঠিন মনের অধিকারী রেখা দ্বিতীয়বার আর ফিরে তাকায়নি তার শ্বশুরবাড়ির দিকে। একা একাই জন্ম দেয় কি থাকে নিজের হাতে মানুষ করে তার মেয়েকে। আর কয়েকদিন পরে শিখা 18 বছর বয়স পড়ে যাবে। সে বর্তমান বাংলাদেশের নাম করা একজন বিজনেসম্যান। শিখা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক সে। আজ তার কাছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান, সুখ সব কিছুই আছে। অথচ এখান থেকে 18 বছর আগে তার কাছে কিছুই ছিল না। একটা সন্তানের জন্য 13 বছর একজনের কাছে প্রতারিত হয়েছে। অথচ 13 বছর পরই তারই সন্তানের মা হয়েছে সে। শিখা রুমে এসে দেখে তার মা জানালার ধারে দাঁড়িয়ে আছে। সে মায়ের কাছে যায়, তারপর মাকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে সেভাবেই দাঁড়িয়ে থাকে। কিছু সময় অতিবাহিত হলে রেখা বেগম বলেন, কি হয়েছে শিখা, কান্না করছো কেন? পেটে ব্যথা করছে মম, চলো কিছু খেয়ে ওষুধ খাবে, তারপর ভার্সিটিতে চলে যাবে। মম, আমি অসুস্থ, আর এই অবস্থায় তুমি আমাকে ভার্সিটিতে পাঠাতে পারছো? তোমার কি আমার জন্য একটু মায়া করছে না? না করছে না, কারণ তোমার পেটে ব্যথার টাটা কিছু হচ্ছে না। তুমি ভার্সিটিতে যাবে না বলে এমন করছো। মিথ্যা বলছি না মম, সত্যি কথা বলছি, সেটা তো দেখতেই পাচ্ছি। প্লিজ মম, নো প্লিজ, কোনো কথা না, চলো খেয়ে নিবে। সকাল সকাল মেজাজ করা হয়ে যায় আগুনের। আগুন রেডি হয়ে নিচে নামতে দেখতে পায় তার বাবা মা ডাইনিং টেবিলে বসে আছে। আলিয়া বেগম আর সারাফাত চৌধুরী আগুনকে দেখে ডেকে উঠে, নাস্তা না খেয়ে চলে যাচ্ছিস কেন? ক্যান্টিন থেকে খেয়ে নিব। এদিকে আসো, আগুন, তোমার সাথে কিছু কথা আছে। কি আর কথা থাকতে পারে তোমার? বলবেই তো অফিসে যেতে। আমার এত বড় কোম্পানি থাকতে তুমি অন্য জায়গায় কেন চাকরি করবে? বাবা, আমি এই কোম্পানির দায়িত্ব নিতে পারবো না। কেন? সেটা আমি তোমাকে বলতে পারবো না। কি এমন কারণ যার জন্য তুমি এত বড় কোম্পানির দায়িত্ব নিতে পারবে না? আগুন, তোমার বাবার বয়স হচ্ছে, তুমি এবার প্লিজ দায়িত্ব নিজে বুঝে নাও। আমার তো আর কোনো ছেলেও নাই যে সে করবে। পাশ থেকে আলিয়া বেগম বললেন, মা প্লিজ ইমোশনাল ড্রামা বন্ধ করো। আমি এখন দায়িত্ব নিতে পারবো না। আর আমি তো একটা কিছু নিজের যোগ্যতাই করছি, তোমাদের খাচ্ছি না। তাহলে এমন করছো কেন? তোমরা কি করছি? আমরা আমরা শুধু তোমার দায়িত্ব বুঝে নিতে বলছি। আর কয়েক বছর আমাকে সময় দাও, তারপর আমি নিজে থেকে দায়িত্ব নিব। এখন প্লিজ জোর করে দিও না, তাহলে আমি কিছুই করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আসো এবার খেয়ে নিবে। বললামই তো ক্যান্টিন থেকে খেয়ে নিব বলেই চলে গেল আগুন। নাস্তার টেবিলে বসে আছে শিখা, তার মা তাকে খাইয়ে দিচ্ছে আর সে বকবক করছে। রেখা বেগম মেয়েকে খাইয়ে দিয়ে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে গেল, তারপর নিজের কাজে চলে গেল। গেট পার হয়ে ভেতরে ঢুকতেই দেখতে পেল তার বান্ধবীরা তার জন্য গেটের ভেতর অপেক্ষা করছে। চারজন একসাথে গল্প করতে করতে নিজেদের ক্লাসে চলে গেল। টানা 3টা ক্লাস করে বের হলো শিখারা। এরপরের ক্লাস আগুন চৌধুরীর। এখন ব্রেক টাইম, তারা ক্যান্টিনে চলে গেল কিছু খেতে। শিখা কোল্ড কফি খেতে খেতে বলল, আর 3 দিন পর মাদার্স ডে, কী উপহার দেওয়া যায় বলতো? দে তোর মায়ের পছন্দ অনুযায়ী কিছু।
মায়ের তো শাড়ি পছন্দ, কিন্তু মা শাড়ি পরে না, তাহলে যেটা সব সময় ব্যবহার করে সেটাই দে। মা তো সব সময় ঘড়ি পরে, তাহলে কি ঘড়ি দিব? ঘড়ি না অন্য কিছু দে, তাহলে আইফোন দে। আইফোন ঠিক আছে, আইফোনে দিব। এমনি তো আম্মুর ফোন আমার পছন্দ না। কথা বলার ফাঁকে যে কখন ব্রেক টাইম শেষ হয়ে ক্লাস টাইম শুরু হয়ে গেছে সে খেয়াল তাদের নেই। তারা এখনও গল্প করে যাচ্ছে। ক্লাস শুরু হওয়ার 15 মিনিট পরে তারা ক্লাসে আসে। আগুন চৌধুরী লেকচার দিচ্ছে, তখন শিখা বলে ওঠে, স্যার আসবো? লেকচার দেওয়ার মাঝে হঠাৎ এক মেয়েলি কণ্ঠ শুনে থেমে যায় প্রফেসর আগুন চৌধুরী। তারপর দরজার দিকে তাকাতে দেখতে পায় কালকের সেই হিজাবি মেয়ের সাথে আরও 3টা মেয়ে। আগুন ওদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে তারা এখন কেন আসছে। ক্লাস শুরু হয়েছে আরও 15 মিনিট আগে, তাহলে এরা এখন আসছে কেন? এতক্ষণ বাইরে কি করছিল ওরা? আসো। অনুমতি পেয়ে শিখার ভেতরে ঢুকে পড়ল। প্রফেসর আগুন চৌধুরীর সামনে তারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রফেসর আগুন চৌধুরী তাদের কিছুক্ষণ পর্যবেক্ষণ করে প্রশ্ন করলো, এতক্ষণ বাইরে কি করছিলে তোমরা? স্যার আসলে আমরা কিছু খেতে গিয়েছিলাম, এসে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। তাহিয়া বলল, ভার্সিটিতে কি খেতে আসো তোমরা? না মানে আসলে স্যার, সরি স্যার, ভুল হয়ে গেছে। আর কখনো এমন হবে না স্যার। রুম থেকে বাইরে গিয়ে দাঁড়িয়ে ক্লাস করবে, এটাই তোমাদের শাস্তি। স্যার, কাজ শেষ হতে এখনও 30 মিনিট। এতক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ব্যথা হয়ে যাবে। না স্যার, আজকের মতন ক্ষমা করে দিন। এরপরে কখনো এমন হবে না। প্রফেসর আগুন চৌধুরী কখনো কাউকে ক্ষমা করে না। প্লিজ স্যার। নো, তোমরা যাও, ক্লাসে বাইরে থেকে করবে। টানা 20 মিনিট দাঁড়িয়ে ক্লাস করা শিখার পা ব্যথা হয়ে গেছে, চোখ মুখ ব্যথায় নীল হয়ে গেছে। তার তবুও নির্দয় পাষাণ লোকটি তার দিকে ফিরেও তাকালো না একবার। রাগে দুঃখে কষ্টে তার চোখে পানি আসলো। তখন পিছন থেকে আজাদের কণ্ঠ শোনা গেল, তোমরা 4জন এখানে দাঁড়িয়ে আছো কেন? ক্লাসে না গিয়ে? আসলে স্যার, আমাদেরকে আগুন স্যার ভেতরে ঢুকতে দিচ্ছেন না। কেন, কি করেছো তোমরা? স্যার, আসলে আমরা ক্যান্টিনে খেতে গেছিলাম, আস্তে আস্তে 15 মিনিট লেট হয়ে গেছে, তাই আর ঢুকতে দিচ্ছেন না। ও আচ্ছা, আমি দেখছি বিষয়টা, বলে ভিতরে ঢুকতে গেলেই ঘন্টা পড়ে যায়। শিখা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় তার মাথা ঘুরছে, সে দাঁড়িয়ে থাকতে পারছে না, তাই সারা পৃথিবী দুলে উঠল। অতঃপর ঢলে পড়তে নিলেই প্রফেসর আগুন চৌধুরী তাকে আগলে নেয়। আগুন ক্লাস রুম থেকে বের হতে দেখতে পায় শিখার করুণ অবস্থা, যখন তখন জ্ঞান হারাবে। অতঃপর আরেকটু এগিয়ে যেতে দেখতে পায় শিখা পড়ে যাচ্ছে। অতঃপর শিখা পড়তে নিলেই সে ধরে ফেলে। মুহূর্তের মাঝেই তার হৃদয় স্পন্দন বেড়ে যায়। বুক থেকে শিখার মাথা তুলতেই নজরে পড়ে শিখার সুন্দর মুখখানা ব্যথায় নীল হয়ে গেছে। শিখাকে নিয়ে রুমের ভেতরে চলে আসে, তারপর চোখে পানি ছিটকায়। এদিকে তাহিয়া আর বাকিরা ভয় পেয়ে যায় শিখার এই অবস্থা দেখে। শিখা, কি হয়েছে তোর? চোখ খুল। বেশ অনেকক্ষণ পর সেখানে জ্ঞান ফিরে এফবিতে দেখতে পায় সে প্রফেসর আগুন চৌধুরীর হাতের ওপর শুয়ে আছে। আগুন এক হাত দিয়ে শিখাকে আগলে রেখেছে, আরেক হাত দিয়ে ওর চোখে মুখে পানি ছিটকাচ্ছে। শিখা তাড়াতাড়ি উঠে বসে পড়ে, তারপর বলে, সরি স্যার, আমি ইচ্ছে করে জ্ঞান হারাই নাই। আমি কি একবারও বলেছি তুমি ইচ্ছে করে জ্ঞান হারিয়েছো? না স্যার, আসলে আমিও বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না। বেশি বকবক না করে চুপ করে থাকো, ইডিয়েট। কথাটা বলেই প্রফেসর আগুন চৌধুরী চলে গেল। আর শিখা ড্রাইভারকে কল করলো এসে নিয়ে যাওয়ার জন্য। এরপর সোজা নিজের বাড়ি চলে গেল। প্রফেসর আগুন চৌধুরীকে মনে মনে সাবান সারা ধুয়ে দিচ্ছে শিখা। শিখার মা রেখা বেগম রাত 8টার দিকে বাসায় আসলেন, কিন্তু আজ একা আসেননি, নিয়ে এসেছে তার বিজনেস পার্টনার শারাফাত চৌধুরী ও তার স্ত্রী এবং ছেলে মেয়েকে। শারাফাত চৌধুরী শুধু তার বিজনেস পার্টনারই
না তার প্রাণপ্রিয় বান্ধবীর হাজবেন্ড, তার অসময়ে যারা পাশে ছিল তাকে আজ এই পর্যায়ে নিয়ে আসার জন্য যাদের অবদান ছিল। সারাফাত চৌধুরী 3 ছেলে মেয়ে, 2 মেয়ে ও 1 ছেলে। বড় মেয়ে আলিশা জান্নাত ও ছোট মেয়ে তাহিয়া ইসলাম এবং ছেলে আগুন। বড় মেয়ে আলিশা এবার অনার্স কমপ্লিট করে মাস্টার্সে যোগ দিয়েছে এবং ছোট মেয়ের তাহিয়া ইসলাম ভার্সিটিতে ভর্তি হয়েছে মাসখানেক আগে। কলিং বেলের আওয়াজে শিখা রুম থেকে বের হয়ে দরজা খুলে দিল। শিখা সব সময় মাথায় ওড়না পেঁচিয়ে রাখে। দরজা খুলতে রেখা বেগমের হাজারটা প্রশ্নের মুখোমুখি হয় শিখা। তুমি দরজা খুলেছো কেন? বাড়ির স্টাফরা কোথায়? তোমার না রুমে থাকার কথা, তাহলে বাইরে আসছো কেন? মম, স্টাফরা রান্না করছে তাই আমি খুললাম, আর আমার ভালো লাগছে না ঘরে তাই বাইরে আসছি। ও ভেতরে চলো। দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? সামনে থেকে সরো, ভেতরে ঢুকতে দাও। ড্রয়িং রুমের সোফায় বসে আছে সবাই। শিখা একটু পরপর আগুনের দিকে আর চোখে তাকাচ্ছে, বুঝে ওঠার চেষ্টা করছে আগুন স্যার তার আঙ্কেল আন্টির সাথে কি করছে। তখন তাহিয়া পাশ থেকে বলে উঠল, আরে শিখা, তুই আগুন ভাইয়াকে চিনতে পারছিস না? না মানে, উনি তো আমাদের ইংলিশ টিচার। আরে আগুন ভাইয়া শুধু টিচার না, আমার ভাইয়া হয়। এবার সবার নজর যায় তাহিয়া ও শিখার দিকে। বেশ অনেক বছর পর আলিয়া বেগম শিখাকে দেখছেন। ছোট থেকেই তার শিখাকে খুব পছন্দ। সে আর শিখার পাশে গিয়ে বসে বলল, আরে শিখা মাঝে, কেমন আছো? ভালো, আপনি? আমিও ভালো আছি। আঙ্কেল আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মা। আলিশা আপু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি শিখা। এবার সারাফাত চৌধুরী আগুনের দিকে তাকালেন, তারপর ওকে উদ্দেশ্য করে বললেন, আগুন তুমি ওকে চিনতে পারোনি? এবার পেয়েছি। রেখানটির মেয়ে তাসফিয়া রহমান শিখা। হ্যাঁ, এটা আমাদের সেই ছোট্ট শিখা। তোমার মনে নেই লাস্ট বার যেবার ওকে তুমি কোলে নিয়েছো, সেবারও তোমার কোলে পুটি করে দিয়েছিল। একথা বলে হাসতে লাগলেন সারাফাত চৌধুরী আর বাকিরা। এদিকে আগুন আর শিখা দুজন ব্যাকুল বনে গেল। শিখা তো লজ্জা পেয়ে মাটির সাথে মিশে যেতে চাইল। এদিকে সবাই হেসে খুন হয়ে যাচ্ছে। গল্প ফুল অ্যান্ড ফাইনাল। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।